আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের মতো আমরা এখান থেকে ভারতে যাওয়ার জন্য লাইন ধরছে। টাকা পয়সা তো নিয়ে পালাতে হবে না, কারণ এরা টাকা পয়সা আগেই পাচার করেছে বিভিন্ন দেশে। জনগণ যদি রাস্তায় নামে 3 দিনের মধ্যে এই মাফিয়া সরকার পতন হবে। এবং ঠিক একই চিত্র এই যে বিদেশি মদতপুষ্ট একটা বিনা ভোটের সরকার ক্ষমতায় আছে, এতে তো আফগানিস্তানের সাথে কোনো ডিফারেন্স নেই। তো এরাও বিদেশি মদতপুষ্ট, ভারতীয় মদতপুষ্ট। আমরা যেটা বলছিলাম যে আপনার এই যে আফগানিস্তানের তালেবানরা রক্ষণশীল, তাদের মধ্যে কেউ কেউ ধর্মান্ধ, তাদের নানা ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু তারা যে লড়াই সংগ্রামটা করেছে সেটা প্রত্যেকটা মুক্তিকামী মানুষ তাদের সেই লড়াই সংগ্রামকে কিন্তু স্যালুট জানাবে, রেসপেক্ট করবে। কারণ তারা তাদের নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য লড়াই করেছে। তারা নিজ দেশ থেকে বিদেশিদেরকে হটানোর জন্য লড়াই সংগ্রাম করেছে, বিদেশি অপশক্তিকে উৎখাত করার জন্য লড়াই সংগ্রাম করেছে। এই স্পিরিটের জায়গা থেকে কিন্তু কারো দ্বিমত পোষণ করার অবকাশ নেই। যেটা জাফরুল্লাহ চৌধুরী গতকালকে সম্ভবত একটা প্রোগ্রামে প্রেস ক্লাবে বলেছিলেন যে তিনি যেমন মুক্তিযোদ্ধা, তারা যেমন 71-এ মুক্তিযুদ্ধ করেছে, বলছে তালেবানরাও এই সময়ের মুক্তিযোদ্ধা আফগানিস্তানের। কারণ স্বাভাবিকভাবে তারা নিজ দেশকে বিদেশি অপশক্তির দখল থেকে রক্ষা করার জন্য, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূখণ্ডকে রক্ষা করার জন্য সেই সোভিয়েত থেকে মার্কিনীদের বিরুদ্ধে লড়াই করেছে। এবং যুগে যুগে কালে কালে কিন্তু তারা সকল অপশক্তিকে কিন্তু হার মানিয়েছে। ন্যাটোর মতো শক্তিশালী বাহিনী ছিল, তাদেরকে হটিয়ে দিয়েছে। অবশ্যই তাদের সেই ডেডিকেশন ছিল, ত্যাগ ছিল, স্পিরিট ছিল। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষকেও শিক্ষা নিতে হবে। ওই বন্দুকের নল বলেন, প্রশাসন বলেন, এইগুলো এই সরকারের সাথে অনেকাংশেই নাই। জনগণ যদি রাস্তায় নামে 3 দিনের মধ্যে এই মাফিয়া সরকার পতন হবে। এবং ঠিক একই চিত্র আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের মতো আমরা এখান থেকে ভারতে যাওয়ার জন্য লাইন ধরছে। টাকা পয়সা তো নিয়ে পালাতে হবে না, কারণ এরা টাকা পয়সা আগেই পাচার করেছে বিভিন্ন দেশে। তালেবানদের যে অগ্রগতি এবং আফগানিস্তানে বিশেষ করে তাদের অবস্থান, সেটা তালেবানদের অবস্থানকে আসলে সকলের মাঝে একটা প্রাসঙ্গিক করে তুলেছে। এবং এই পশ্চিমাদের মদতপুষ্ট যে ঘানি সরকার, তারা এক প্রকারের কোণঠাসা হয়ে পড়ছিল। যেখানে কিছুদিন আগেও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে ভবিষ্যৎবাণী করেছিল যে হয়তো 90 দিনের মধ্যে, 2 থেকে 3 মাসের মধ্যে তালেবানরা কাবুল দখল করবে বা আফগানিস্তানের ক্ষমতা আসবে। কিন্তু সবার সে ভবিষ্যৎবাণীকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে হচ্ছে তারা আসলে তাদের 2 থেকে 3 মাস নয়, বরঞ্চ দেখা গেল 2 থেকে 3 দিনের মধ্যেই অনেক ক্ষেত্রে আসলে তারা বিনা রক্তপাতে, বিনা প্রতিরোধে তারা হচ্ছে কাবুল জয় করে ফেলেছে। এবং এই পশ্চিমাদের মদতপুষ্ট সরকার ঘানি, তিনি হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য দেশ থেকে পালিয়ে গেলেন। এবং পালিয়ে যাওয়ার সময় তিনি কি নিয়ে গেলেন? 4 গাড়ি ভর্তি টাকা, 1 প্লেন ভর্তি টাকা। তো তারপরে তিনি পালিয়ে গিয়ে আশ্রয় নিতে চেয়েছিলেন উজবেকিস্তানে। তারাও তাকে, উজবেকিস্তান না তাজাকিস্তান ছিল, আচ্ছা নামটা একটু কনফিউশনে পড়ে গেলাম, যে তিনি সেখানে আশ্রয় চেয়েছিলেন, তাকে ওইভাবে আশ্রয় দেওয়া হয়নি। তারপর তিনি আপনার বিশেষ করে এতগুলো ঘটনার আসলে অনেক কিছু ঘটে গেছে, যার ফলে তার আর অনেক যারা দুঃসময়ে বন্ধু ছিল তারা অনেকে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো এখান থেকে আসলে আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও আমাদের যারা এই যে বিনা ভোটে ক্ষমতায় আছে ভারতের মদতপুষ্ট, তাদের যদি উপলব্ধি হয় ভালো, আর না হলে এটা সত্য, টুডে আর টুমোরো তাদের পরিণতিও তাই হবে। যেমনটি আমরা কাবুল বিমানবন্দরে দেখেছি যে বিশেষ করে আপনার পালিয়ে যাওয়ার সময় বা লোকজন যখন তালেবানরা এয়ারপোর্টে ঢুকেছে, তখন তারা ওখান থেকে কিভাবে হুড়মুড় করে যাবে, প্লেনে লোক ধরে, যেখানে 1 দেশ সেখানে শত শত লোক, অনেকে পায়ের নিচে পড়েও ওখানে মারা গিয়েছেন কয়েকজন। শেষ পর্যন্ত পরিস্থিতি কন্ট্রোল করার জন্য আপনার গুলি ছুটতে হয়েছিল। তো এই যে একটা হুলস্থুল পরিস্থিতি, তো বাংলাদেশের এই ভারতীয় মদতপুষ্ট বিনা ভোটের যে মাফিয়া সরকার, এরা তো দীর্ঘদিন ধরে বিশেষ করে এখানকার ভিন্ন মত বিরোধীদের দমন পীড়ন করেই তারা ক্ষমতায় আছে।
এবং একমাত্র বেশি তালেবান আফগানিস্তানের ঘানি সরকারের সমর্থন ছিল, নাহলে পশ্চিমা তথা আমেরিকানরা। কিন্তু এই বিনা ভোটের সরকারের সাথে পুরো পশ্চিমা বিশ্ব নাই, আমেরিকানরাও নাই। তাদের সাথে আছে একমাত্র তাদের প্রভু, যাদের জন্য তারা গোলামির রাজনীতি করছে এদেশে, সেই ভারত। এবং সেটা আমরা সেই মোদি বিরোধী আন্দোলনের রিসেন্ট ঘটনা থেকেই আশা করি যে আপনারা আরও খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন যে এই সরকার কিভাবে ভারতের গোলামি করছে এবং ভারতের মদতপুষ্ট হয়ে তারা দেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ভিন্ন মত এবং বিরোধীদের উপরে প্রতিনিয়ত হামলা মামলা করে কোণঠাসা করে রাখছে। যে আজকেও হাইকোর্টে আমাদের বিশেষ করে মোদি বিরোধী আন্দোলনে যেসব ছাত্র যুবক ভাই বন্ধুরা গ্রেপ্তার হয়ে দীর্ঘ 5 মাস ধরে কারারুদ্ধ অবস্থায় আছে, তাদের কারো চোখে ঘা হয়ে গেছে, চুলকানি অ্যালার্জির সমস্যায় অনেকের শরীরের নানা ধরনের উপসর্গ দেখা দিয়েছে, কিন্তু তাদের জামিন হয় নাই। কারণ তারা খুন করে নাই, ধর্ষণ করে নাই, এদেশের টাকা পাচার করে নাই। তাদের অপরাধ ছিল তারা এই বিনা ভোটের সরকারের যে প্রভু, তাদের যে দাদারা, সেই দাদাদের আগমনের সময় প্রতিবাদ করেছিল। এই কারণে আজকে তাদের জামিন হয়নি এবং এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। আমি মনে করি এটা হাইকোর্টের জন্য একটা লজ্জাজনক বিষয় যে মোদি বিরোধী আন্দোলনের ফলে যারা গ্রেপ্তার হয়েছে, ঠুনকো অভিযোগে হাইকোর্ট থেকে তাদের মামলাগুলোর জামিন রিজেক্ট করে দেওয়া হচ্ছে। যে আজকের শুনানিতে আমি ছিলাম, আমি শুনেছি যে তাদের বিরুদ্ধে কি অভিযোগ। যারা মোদি বিরোধী আন্দোলনে এই যে আমাদের ছাত্র যুবকরা আজকে যে মামলায় প্রায় 17 জনের মধ্যে ছিল, তাদের হিয়ারিং হয়েছে, সেখানে বলা আছে যে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দিল্লির দাসত্ব মানি না, মানব না, ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ, হটাও মোদি বাঁচাও দেশ, সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, এই ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন ছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে। এফআইআর লিখেছে যে আমরা নাকি আমি তো সেই মিছিলে ছিলাম, যে আমরা নাকি পুলিশের উপরে হামলা করেছি, আমরা আক্রমণ করেছি, আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দিয়েছি। এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে যে এই বিনা ভোটের সরকারের একটা পুতুল বাহিনীতে পরিণত হয়েছে, এটা তো দেশবাসী সবাই জানে। তো আজকে জাজ সাহেবরা কি জানে না? যারা কোর্টের বিচারপতি তারা কি জানে না এরা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানোই এদের কাজ? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা দেখেছি ক্লাস করতে গেছে, সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে গেছে নাশকতার তারা প্ল্যান করতেছিল ছাত্রদলের কর্মীরা, কিংবা এই সেলুন থেকে ধরতেছে, রাস্তা থেকে ধরতেছে, তারপরে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে কি তারা নাশকতার প্ল্যান করতেছিল। জামাতের বিভিন্ন লোকজনকে মিটিং ঘরোয়া প্রোগ্রাম থেকে গ্রেপ্তার করে বলে তারা নাশকতার প্ল্যান করতেছিল, রাষ্ট্রকে অস্থিতিশীলতার প্ল্যান করতেছিল। তো আমি আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত ভাইরা বোনেরা এই যে একটা মানে মিথ্যা ঘটনাকে সুন্দরভাবে উপস্থাপন করেন, আজকে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনও তো কেউ কেউ রাজনীতি করে, আপনি নাহলে ব্যক্তিগতভাবে এই সরকারের দ্বারা বেনিফিটেড হয়েছেন, প্রমোশন পাওয়ার জন্য মিথ্যা মামলা লিখছেন, মানুষের বিরুদ্ধে মিথ্যা এজাহার লিখতেছেন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসাচ্ছেন। তো সে কারণে আমরা বলবো যে মরতে তো হবেই, কেউ কি এই পৃথিবীতে আজীবন বেঁচে থাকবে নাকি? তো এই মরাটা যদি বীরত্বের সাথে লড়াই করে মরা হয়, সেটাই হচ্ছে এই জীবনে যতদিন বেঁচে থাকবো সেই বেঁচে থাকার সার্থকতা। যে আজকে দেশ একটা গভীর এবং ভয়াবহ সংকটের মুখে আছে। যে আপনারা জানেন বাংলাদেশে রোহিঙ্গা এই 5 বছরেও আন্তর্জাতিক বিশাল সমর্থন থাকা সত্ত্বেও এই সরকার সমাধান করতে পারেনি। কেন? কারণ এটা বিনা ভোটের সরকার। এই সরকার হচ্ছে অনেকটা হচ্ছে যেটা বলা চলে যে আমি বলবো যে মানে হচ্ছে বিভিন্ন চরিত্রহীন মানুষ যেমন কাউকে টাকা দিয়ে কাউকে দেহ দিয়ে বিভিন্নভাবে যেমন খুশি করে তাকে তার বলয়ের মধ্যে রাখে, এই সরকার তাই করে। কাউকে টাকা দিয়ে, কাউকে ব্যবসা বাণিজ্যের খাত দিয়ে, কাউকে দেশের জায়গা সম্পদ দিয়েও হচ্ছে বিভিন্ন অপশক্তির সাথে হাত মিলিয়ে তারা ক্ষমতায় থাকছে দীর্ঘদিন ধরে, যে কারণেই তারা এই রোহিঙ্গার মতো সমস্যাকে সমাধান করতে পারে নাই। এবং তাদের কারো কারো মনে খায়েশ তৈরি হয়েছিল যে রোহিঙ্গাদেরকে এদেশে রেখে তারা মানবতার নেতা নেত্রী হয়ে যাবেন এবং নোবেল পাবেন। নোবেল মানে কোনো বেল পাবে না, সেই নোবেল পাবে তারা। এই রকমের বিভোর স্বপ্নে তারা বিভোর ছিল, যে কারণে রোহিঙ্গা সমস্যা এতদিনের সমাধান হয় নাই। এবং আমি যেই কথাটি বলতে চাচ্ছিলাম যে আফগানিস্তানের এবং তালেবানদের প্রেক্ষাপট এবং বাংলাদেশের কথা, তালেবানদের সাথে আমাদের চিন্তাধারার অনেক দ্বিমত আছে। আমরাও
বাংলাদেশও একটা মুসলিম অধ্যুষিত কান্ট্রি, কিন্তু স্বাভাবিকভাবে এখানে কিন্তু সংযুক্ত আরব আমিরাত, কুয়েত কিংবা সৌদি আরব কিংবা ইরানের মতো ইসলামিক রিপাবলিকান স্টাইলের কোনো কান্ট্রি না যে এখানে আসলে সব কিছু চাইলেই সেসব দেশের মতো চলবে। তো সে কারণে আমাদের দেশে সেই সিস্টেম নাই, সেই ধারা তৈরি হয় নাই। কিন্তু এখানে মনে রাখতে হবে, কিন্তু এই পৃথিবীতে মানুষ সবচেয়ে ধর্মের প্রতি হচ্ছে সে বেশি ভীরু, এবং ধর্মের প্রতি সে বেশি আনুগত্য থাকে ধর্মের প্রতি। স্বাভাবিকভাবে মানুষ তো এই পৃথিবীতে আস্তিকের সংখ্যাটাই তো বেশি হবে যারা সৃষ্টিকর্তাকে সাথে বিশ্বাস করে। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমরা দেখি যে বিভিন্ন দেশে যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী তারা সবসময় চেষ্টা করে সেই দেশে তার একটা ক্যারেক্টার ডেভেলপ করার জন্য, বা সেটাতে সেই দেশকে প্রভাবিত করার জন্য, যে কারণে অনেক দেশে নানা ধরনের সংকট হয়। এখন বিশেষ করে আফগানিস্তানের জনসংখ্যা যেহেতু মুসলিম, মেজরিটি মুসলিম, তো তারা এবং বিশেষ করে তারা অনেক আগে থেকেই ইসলামী রীতিনীতি ভাবধারায় বিভিন্ন সময় চলে আসছে। এগুলো বিভিন্ন শাসনামল ছিল, সেগুলো অনেক একটা বিস্তর আলোচনা, তো আমি ওইদিকে যাব না। তো আমি বলছি যে আমাদের দেশে যারা রাজনীতি করে তারা একেবারে ইসলামিক স্টাইলেও কেউ এত বছরে, এই 50 বছরে বাংলাদেশে একেবারে ইসলামিক লেবাস নিয়ে বা ইসলামিক চিন্তাধারাকে সামনে রেখে কেউ ক্ষমতা আসতে পারে নাই, এবং ইসলাম বিরোধী হয়েও কেউ এই 50 বছরে কিন্তু এদেশে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, ক্ষমতা আসতেও পারেনি। এটাও একটা বাস্তবতা। তো আমাদের এখানে হচ্ছে একটা মডারেট পলিটিক্স, যেটা এক প্রকারে বলতে গেলে বিয়ন্ড রিলিজন, আবার বলতে গেলে এক প্রকারের হচ্ছে আবার উইদিন রিলিজন। কারণ হচ্ছে ধর্ম ভিত্তিক নয়, আবার ধর্মের বাইরেও নয়। তো সেই জায়গা থেকে আমাদের একটা অত্যন্ত সহনশীলতা আছে, যে আমরা প্রত্যেক ধর্মের মানুষের প্রতি, সব ধর্মের মানুষগুলো যারা মডারেট শিক্ষিত তারা সহনশীল, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে যারা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, বিভিন্ন ধর্মাবলম্বী কিংবা বিভিন্ন আপনার জাতি গোষ্ঠী, পাহাড় অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তাদের প্রত্যেকেরই রাইটস রয়েছে এই দেশে তার নিজ ধর্ম পালন করার, দেশের নাগরিক হিসেবে নাগরিক অধিকার ভোগ করার এবং মর্যাদার সহিত বেঁচে থাকার। সে কারণে বাংলাদেশ পৃথিবীর মধ্যে বোধহয় একটা বিরল, আমি মনে করি যে একটা দৃষ্টান্ত, যে এখানে এত ধর্ম বর্ণের মানুষও অত্যন্ত মিল মহব্বতের সাথে এখানে বাস করে আসছে। তো তারপরেও আফগানিস্তানের স্বাভাবিকভাবে সেখানে ইসলামপন্থীদের বলতে গেলে রাইজ বা উত্থানের ফলে বাংলাদেশ সহ বাংলাদেশের মতো অন্যান্য পার্শ্ববর্তী কিছু দেশেও তার একটা প্রভাব পড়বে।